হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? গুড মর্নিং স্যার। আচ্ছা, আমাদের প্রায় 10 মিনিট লেট। আমরা লাস্ট টাইম কি পড়েছিলাম মনে আছে? স্লাইড দেখা যায়? স্লাইড কি দেখা যায়? না স্যার, জি স্যার দেখা যাচ্ছে। লাস্ট টাইম ছোট আর কি স্যার, খুব ছোট ছোট দেখা যাচ্ছে। লাস্ট টাইম পড়েছিলাম এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? মনে আছে? আচ্ছা, আমার মনে আছে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। সোর্স দেওয়ার পরে একটা স্লাইড কমপ্লিট করেছি। আমাদের একটু দ্রুত যেতে হবে। 1 ঘন্টায় 10টা স্লাইড কভার করলে 30 স্লাইড কভার করতে পারছি। যেমন আমার আরো কম কথা বলা উচিত, সব তোমাদের পড়ে নেওয়া উচিত। রেকর্ড করতে হবে। জি স্যার, অনেক ঝড় বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ নাই। Recording in progress. রেকর্ড করলাম, বাট ইটস ভেরি আনফরচুনেট যে কালকে রেকর্ডিং তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা পাইলে না। তোমরা তো বেশি লেট করে ফেলছো। হ্যাঁ, যে সিস্টেমে পাঠাইছি কয়েক ঘন্টা অ্যাভেলেবেল থাকার কথা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা সুন্দরভাবে ডাউনলোড করে নিয়েছে সবগুলো। সো এবং আপলোড হতে বেশ সময় লাগে, আধা ঘন্টারও বেশি। তার জন্য আমাকে নেক্সট টাইম ট্রাই করতে হবে। তোমরা আরেকবার ট্রাই করে দেখতে পারো সিয়ারটা। স্যার মেল করে দিলে মনে হয় ভালো হতো বেশি। তোমাদের রেকর্ডিং এর ফাইল সাইজ জানো? মেইলে অ্যাটাচ হয় না। হ্যাঁ, যদি মেইলে যাইতো তাহলে তো মেসেঞ্জারে চলে যাইতো অথবা হোয়াটসঅ্যাপে চলে যাইতো, তো ওটা সম্ভব না বিধায় অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে আর কি। এনিওয়ে, তোমরা পেয়ে যাবে ইন টাইমে। আর আমার কোর্স নিয়ে আসলে ওরিড হওয়ার কোনো দরকার নেই। এটার এক্সাম আসবে তো ডিসেম্বর অথবা আরো পরে, তাই না? তোমাদের এক্সাম আসলে তো লাস্ট সেমিস্টার এক্সামটাই আগে আসার কথা। লাস্ট সেমিস্টারে কি কোর্স ছিল মনে আছে? আচ্ছা, আমরা কি সবাই আসছে? আমরা শুরু করব? আচ্ছা, আমরা শুরু করি। যারা আসছে 37। আচ্ছা, লাস্ট টাইম we finished here যে প্রোটিন ইউটিলাইজেশনে রুমিনেন্ট এবং নন রুমিনেন্টের কিছু ডিফারেন্স থাকে, সেটা আমরা আলোচনা করেছি। যে সিমিলারিটিস কি কি ছিল, রাইট? এট দ্য টিস্যু লেভেল মেটাবলিক পাথওয়েজ আর সিমিলার। হ্যাঁ, কিছু এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। রুমিনেন্টের ক্ষেত্রেও তোমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলা স্পেশালি হাই ইল্ডিং অ্যানিমালস সাপ্লাই করতে হবে। হ্যাঁ, টিস্যু প্রোটিনস আর কনস্ট্যান্টলি আন্ডারগো টার্নওভার, যেটা রুমিনেন্ট নন রুমিনেন্ট একই প্রসেস হয়। অ্যামিনো অ্যাসিডস নট স্টোরড, সেটা in case of both ruminant and non-ruminant, and constant supply of amino acid is required in both cases, especially in case of ruminant, especially for the high yielding animals, right? এখন কিছু কিছু ডিসিমিলারিটিস আছে। ডিসিমিলারিটিস হচ্ছে নাম্বার 1, in case of ruminant, microbial population has a profound effect on the amino acid reaching to the small intestine. হয়তো আলোচনা করেছি যে microbial protein, microbes itself in the rumen act as a microbial protein, good quality protein later at the end of their life, microbial life. So microbial population has a profound effect on the amino acid composition reaching to the small intestine of cattle, which is not similar in poultry. Poultryতে খুব বেশি microbes এবং microbial protein আমরা এক্সপেক্ট করি না। Amino acid profile in the small intestine is very different than the amino acid composition
we provide through the diet, because the upgrades of low quality dietary protein, তোমরা আমি জানি না তোমাদের মনে আছে কিনা যে আমরা যদি লো কোয়ালিটি প্রোটিন খাওয়াই সেটাই ব্রেকডাউন হয়ে এমনই হবে, সেটা সেখান থেকে নাইট্রোজেন সাক করবে মাইক্রোবস, সেখান থেকে মাইক্রোবস বড় হবে, মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস হবে। সো আলটিমেটলি ইটস আপগ্রেডেশন অফ লো কোয়ালিটি প্রোটিন টু হাই কোয়ালিটি প্রোটিন ইন কেস অফ রুমিনেন্ট। যার জন্য তুমি যে টাইপের প্রোটিনই দাও, আইদার লো কোয়ালিটি, এটা হচ্ছে লো কোয়ালিটি মানেই হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোফাইল, অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন ভেরি পুয়ার থাকবে, সেটা থেকে মানে সেই নিয়ে আমরা ভীত না, আমরা অ্যাফ্রাইড না, কারণ মাইক্রোবিয়াল প্রোটিন will be synthesized and there will be very high quality protein will reach to the small intestine, right? So that's why we are talking like amino acid profile. Amino acid profile at the small intestine is very different than diet, karon upgradation hoy and downgrade of high quality dietary protein. It's not essentially downgrade, but technically it is downgrade because tumra ruminant, no matter whether it is low quality protein or high quality protein, both type of protein will undergo to form ammonia, and from there microbes will take the nitrogen in order to synthesize microbial protein, right? So if you feed very high quality protein, it doesn't matter because it will not provide amino acids, because high quality protein mean very good composition of amino acid, right? So ওগুলা নিয়ে আমরা কনসার্ন না, কারণ যে কোয়ালিটি প্রোটিনে খাও সবগুলা অ্যামোনিয়া হবে, এরপরে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস হবে। and high quality we are talking about the RDP, rumen degradable protein, right? So high quality protein এখানে বলা আছে যে downgrade high quality protein, এটা মানে not essentially downgrade but technically, কারণ এই high quality protein হচ্ছে অ্যামোনিয়া হবে, হয় সেটা মাইক্রোবস দ্বারা ইউটিলাইজ হবে, হয় microbial protein synthesis করবে। Similar is happening in case of low quality protein. So it's a very interesting situation in case of ruminant that you don't need to consider about very high quality RDP, okay? And enable ruminant to use NPN very efficiently, যেটা পরিচিতে খুবই supply করি, for example urea. So these are the similarity that ruminant can NPN efficiently, or as ruminant amino acid can survive. Sorry, animal can survive on low amino acid protein by Recording in progress. lower amount, very minimum amount dietary protein supply করো, তারপরও কোনো problem normally হয় না at the beginning, because there is a system in the ruminant that the urea cycle is very active and ammonia is absorbed and through the of dietary protein then they require, because they have ability to utilize nitrogen from urea, which is absent. This system is absent in case of non-ruminant. We are talking about dissimilarities in protein utilization between ruminant and non-ruminant, right? So why we are saying nitrogen metabolism instead of protein metabolism in case of ruminant especially, because microbial intervention. And when you are talking about microbial intervention, microbial requirement of protein, actually it goes to the nitrogen requirement, nitrogen uptake by the microbes. And
Number second point, we are calling nitrogen metabolism in ruminant because the protein is converted to ammonia, and from where nitrogen is liberated to feed the rumen microbes. That's why partially for protein metabolism in the ruminant we can term as nitrogen metabolism. Okay, remember that. So what are the advantages of this formation of protein ammonia from protein instead of amino acids? So there are also disadvantages and advantages of this process, what the ruminant poses on. The disadvantage is more protein can be destroyed in the rumen than is synthesized. যদি তোমরা বিশেষ করে হাই কোয়ালিটি প্রোটিন যখন সাপ্লাই করবে ক্যাটেলে, ওটা তো সবই ডিস্ট্রয় হবে। সো ভেরি হাই কোয়ালিটি যদি প্রোটিন তোমরা সাপ্লাই করো, যেটা হচ্ছে মাইক্রোবিয়াল প্রোটিনের গ্রেডের চেয়ে অনেক হাই, সেটা অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হবে, তাই না? এবং সেই জন্য তোমরা টেকনিক্যালি এটাকে ডাউনগ্রেড করতে পারো। আর অ্যাজ এ রেজাল্টস এই প্রসেসের রেজাল্টস কি হয়? নেট লস অফ প্রোটিন হয়। যখন তুমি ভেরি হাই কোয়ালিটি প্রোটিন দেবা, যার কোয়ালিটি মাইক্রোবিয়াল প্রোটিন যে সিনথেসিস হয় তার থেকে অনেক হাই, তাহলে ওই আরডিপি তো অবশ্যই তোমার ইয়েতে স্মল ইন্টেস্টাইনে as it is in the form of protein reach করবে না, right? It will reach in the form of microbial protein. Okay, so there will be a net loss of protein যদি very high quality protein দাও, right? Advantage আছে can have more protein living rumen than is in the diet. অর্থাৎ যখনই তোমরা লো কোয়ালিটি প্রোটিন দিবা, তখন হচ্ছে যে লো কোয়ালিটি প্রোটিনও ব্রেকডাউন হয়ে মাইক্রোবিয়াল ফিডিং এ ইউজ হবে, মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস হবে, এবং as a result, although you have provided low quality protein, but because of the synthesis of microbial, the protein become high graded from the rumen, and that is reaching to the small intestine. So it's a net gain of protein. So এটা আছে একটা খুবই মানে নাইস একটা টেকনিক, যেটা বিগিন নিউট্রিশনিস্ট যখন তোমরা রুমিনেন্টের ফিড ফর্মুলেট করবা, তখন এই পয়েন্ট দুইটা মাথায় রাখলেই তোমাদের ফিড কস্ট কমানো যাবে। কারণ ফিড এলিমেন্টের কস্টলি আইটেমস আছে প্রোটিন রিচ আইটেমগুলো, রাইট? আর কিছু ডিসিমিলারিটিস আছে, সেটা হচ্ছে ইন রুমিনেন্ট নিউট্রিশন জেনারেলি নট কনসার্ন উইথ অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন অফ দ্য ডায়েটারি প্রোটিন, যেটা আমরা পোলট্রিতে যখনই প্রোটিন সাপ্লাই করি আমরা অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন দেখি। হ্যাঁ, তার প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে আমরা দেখবা ডায়েট ফর্মুলেশন করছি, শেষের দিকে আছে সিস্টিন, থিওনিন, তাই না? স্পেশালি আমরা এইসব অ্যামিনো অ্যাসিডকে কারেক্ট করার ট্রাই করেছি, যদি প্রোটিনে না থাকে আমরা এক্সট্রা সাপ্লিমেন্ট করেছি যাতে অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন কারেক্ট থাকে এবং পোলট্রি প্রোডাকশন ভালো হয়। কিন্তু আমরা রুমিনেন্টের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন নিয়ে আমাদের হেডেক থাকবে না, রাইট? Because we have a system, God gifted system in the ruminant, that microbial protein synthesis that will actually provide most of the balanced amino acid composition when it is reaching to the small intestine, right? So here under আরেকটু বলতে হবে যে type of feed does not affect amino acid composition of microbial protein living in the rumen. তুমি যে ধরনের প্রোটিন দাও, যে ধরনের ডায়েটিক অ্যানিমালসকে খাওয়াও, যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে তোমার নাইট্রোজেন সাপ্লাই হতে পারে for the microbes in the rumen, you don't need to worry about amino acid composition, because microbial protein has a well balanced amino acid composition that is a living rumen and reaching to the small intestine. Amino acid composition of microbial protein are reaching to the duodenum strikingly similar when measured in the lab around the world. অর্থাৎ এটা যে ডায়েটের উপর ডিপেন্ড করে না, এটা একটা এক্সাম্পল আছে, একটা স্টাডি হয়েছে around the world feeding different diet, local diet of the ruminant, and microbes and microbial composition that reached to the duodenum part of the small intestine was very similar around the world. From this point, from this study, we can conclude that amino acid composition of microbial protein does not affect by the diet composition what you supply, and biological value of amino acid is more than 80% or equivalent. Biological value হচ্ছে যে একটা প্রোটিন কি পরিমাণে বডিতে রিটেইন করে, অর্থাৎ 100 গ্রাম তুমি খাইলে যদি 80 গ্রাম তোমার বডিতে থাকে, অনলি 20 গ্রাম লস হয়, তাহলে
ওই প্রোটিনটার বায়োলজিক্যাল ভ্যালু তুমি বলতে পারো যে 80%, রাইট? এবং very few protein has that much high biological value, and luckily microbial protein, it's a single cell protein, and that's why biological value is really higher. And যখন তোমরা অ্যানিমাল প্রোটিন এন্ড ভেজিটেবল প্রোটিন পার্থক্য করেছো তখন অ্যানিমাল প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু ইউজুয়ালি হাই, সেটা তোমাদের জানার কথা। সো এই টাইপের এই বায়োলজিক্যাল ভ্যালু মাইক্রোবিয়াল প্রোটিন যদি একটু কমও রিস্ক করে তাও তোমার ডায়েটারি প্রোটিনের থেকে এটা অনেক ভালো। সো এই হচ্ছে তোমার সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস প্রোটিন ইউটিলাইজেশনে বিটুইন রুমিনেন্ট এন্ড নন রুমিনেন্ট। যেটা এক্সাম্পল আমি দিছিলাম নেট লস এন্ড নেট গেইন, এই যে প্রিভিয়াস স্লাইডে এখানে পড়েছি, যে এটা রেড করেছি বাট এটা রেড করতে ভুলে গেছি। এইটারে যে স্টাডি থেকে নিয়ে আসছি সেটা একটা স্টাডি সাইট করা যেতে পারে। দুইটা শিপ, ফেড শিপ, 2 diets containing 20% and 8% of CP, অর্থাৎ শিপ অবশ্যই রুমিনেন্ট তোমরা দেখতেছো, এবং আমরা আসলে মাইক্রোবিয়াল মানে প্রোটিন কম্পোজিশন, অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন, স্মল ইন্টেস্টাইনে কি পরিমাণ কেমন পাই সেটা দেখার জন্য অস্ট্রেলিয়া একটা স্টাডি হয়েছে। বাই সাপ্লাইং 20% and 8% CP. 20% is high because even for the high eating animal we recommend maximum of 16% dietary protein, and 8% is lower because we recommend 12% of minimum protein for the ruminant for proper health and protection, right? So 8 is really lower than the required, and 20 is really higher than the required amount of protein for the ruminant, and especially sheep is also higher and lower. 16% এবং 12% ওটা ক্যাটেল, but we are talking about sheep. And diet supported identical wool growth. এই যে দুইটা ডায়েট, একটা প্রোটিন 8%, একটা 20%, রাইট? একটা ভেরি লো, একটা ভেরি হাই, এবং আমাদের পারপাস ছিল হচ্ছে যে উল গ্রোথ। তোমরা জানো যে মেরিনো এন্ড র্যাম্বুলেট ফর এক্সাম্পল যে শিপগুলো আছে, উল পারপাস শিপ, সেগুলো উল গ্রোথ ওটাই তাদের প্রোডাকশন, ওইটাকে টার্গেট করে ফিডিং করানো হয়। এই দুইটা ডায়েটে সিমিলার অ্যামাউন্টে উল গ্রোথ সাপোর্ট করেছে। কেন সাপোর্ট করেছে এখন এখানে দেখো যে নাইট্রোজেন ফেড 20%-এ এই পরিমাণ নাইট্রোজেন আসছে, and 8%-এ 5.5 গ্রাম নাইট্রোজেন আসছে, রাইট, পার ডে-তে। অ্যামিনো অ্যাসিড entering into the small intestine গ্রাম পার ডে, যখন 20% প্রোটিন ছিল, 13 গ্রাম নাইট্রোজেন ছিল, তখনও 8.8 গ্রাম অ্যামিনো অ্যাসিডস, and যখন 8% সিপি ছিল and 5.5 গ্রাম nitrogen পেয়েছিলাম, তখনও 8.1 গ্রাম। So look at the differences of supplying nitrogen, and look at the differences of supplying protein, and look at the differences of amino acid composition that is in the small intestine. So আমরা এটাকে বলতে পারি নেট লস, তাই না? কারণ এখানে অনেক বেশি দিয়েছি কিন্তু খুব বেশি সিনথেসিস হয়নি, যা হয়েছে সেটা অপটিমাম বেসড অন দ্য ক্যাপাসিটি অফ দ্য মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস, এন্ড এখানে যা দিয়েছি তার থেকে খুব কম হয়নি, এটা অলমোস্ট ভেরি কম। সো যে পরিমাণ সাপ্লাই করেছি তার তুলনায় এটা অ্যাকচুয়ালি নেট গেইন হতো। So this is the interesting feature of ruminant, especially for protein feeding and protein utilization. আমরা একটু দেখব কিভাবে ফার্মেন্টেশন হয় প্রোটিন রুমিনেন্টে। এতক্ষণ যা বলেছি সেগুলোর অনেকটা রিপিটেশন চলে আসবে। সবাই শুনতেছো? আইডি নাম্বার 73 শোনা যায়? জি স্যার শোনা যায়। আইডি নাম্বার জি স্যার শোনা যায়। 59 শোনা যায়? ইয়েস স্যার। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো, আমাকে কেউ দেখতে পাচ্ছ? 39 দেখতে পাচ্ছ আমাকে? 40 41 এগুলো সব অ্যাবসেন্ট। স্যার দেখতে পাচ্ছি না।
তুমি কি মোবাইলের দিকে তাকায় আছো? তাকাও, ভালো করে তাকাও। জি স্যার। কি দেখতে পাচ্ছ? স্যার প্রোটিন ফার্মেন্টেশন ইন রুমিনেন্ট রয়েছে পিকচার। আচ্ছা, ঠিক আছে। আমি ওটাই দেখতে বলছি, আমাকে দেখতে বলিনি। জি স্যার আচ্ছা। আচ্ছা, good. তোমরা অ্যাটেনটিভ থাকো, ঠিক আছে? আমি খাতা কলম নিয়ে বসে আছি। মানে তোমরা প্রেজেন্ট থাকলেও যদি রেসপন্স না করো তাহলে আমি অ্যাবসেন্ট দেবো ফর শিওর। প্রোটিন ফার্মেন্টেশন কিভাবে হয়? আমরা কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন দেখেছি, ভেরি ডিস্টিংক্ট কম্পেয়ার টু নন রুমিনেন্ট। কার্বোহাইড্রেট ফার্মেন্টেশনে এন্ড প্রোডাক্ট হচ্ছে প্রোটিন ফার্মেন্টেশন কিভাবে হচ্ছে? প্রোটিন, আমরা যদি প্রোটিন যেটা ডায়েটারি প্রোটিন ধরতেছি, ডায়েটারি প্রোটিনের অ্যাবাউট 80% it's a true protein, right? And 20% NPN, non-protein nitrogen, right? So first come with the true protein. এই 80% এর আবার 60% হবে RDP, যেটা রুমেনে ডিগ্রেড হবে, 40% UDP, রুমেন আনডিগ্রেডেবল প্রোটিন, যেটা সরাসরি স্মল ইন্টেস্টাইনে রিলিজ করবে। সো এটা ভেরি মানে লং ওয়ে, বাট ইটস দ্য ইজিয়েস্ট ওয়ে, যে রুমেন ডিগ্রেডেশন স্কেপ করেছে, করে সরাসরি স্মল ইন্টেস্টাইনে রিচ করেছে, যেখানে এনজাইমেটিক ডাইজেশন হবে, জাস্ট লাইক পোল্ট্রি। ওকে, জাস্ট লাইক নন রুমিনেন্ট। সো এটা নিয়ে আমাদের কোনো কথা নাই এখন। ওকে, আমাদের কথা এখন যে 60% RDP, যেটা রুমেন ডিগ্রেডেবল প্রোটিন, সেটা নিয়ে কথা। আমরা উই আর টকিং অ্যাবাউট ট্রু প্রোটিন, নট NPI। ওকে, 60% RDP, ভেরি শর্টলি। এই যে RDP থেকে এইটা আছে তোমার অ্যামিনো অ্যাসিড হবে, সেখান থেকে আছে অ্যামোনিয়া হবে, রাইট? এই অ্যামোনিয়াটা ইউটিলাইজ হবে বাই দ্য রুমেন। স্যার ট্রু প্রোটিন কি ফিডে থাকবে? স্যার ট্রু প্রোটিনের সোর্স কি? এটা কি ফিডে থাকবে বা রেশন? এটাই ফিড টোটালটাই, এই পিরামিডটাই ফিড, ঠিক আছে? আমরা শুধু প্রোটিন ফ্র্যাকশন আলাদা করার জন্য এটা ডায়েটারি প্রোটিন আমরা বলতেছি। ওকে, we are talking about dietary protein. Dietary protein has two parts. About 80% is true protein and 20% is NPN, but this is not rigid. It can vary depending on the type of protein. এবং true protein নিয়ে যখন কথা বলবো, true protein এর যত পার্সেন্টেজই থাক, about 40% আমরা ধরে নিই UDP, রুমেন আনডিগ্রেডেবল প্রোটিন, আনডিগ্রেডেবল রুমেন প্রোটিন, যেটা স্মল ইন্টেস্টাইনে রিচ করবে, এবং through enzymatic digestion it will yield amino acids. Okay, that will be directly absorbed. And about 60%, again this percentage is not rigid, it can vary. Okay, 60% UDP, এটা convert হবে to ammonia, and from that ammonia actually microbes will utilize to synthesize microbial protein. Okay, এবং এটা হবে in the presence of sufficient amount of energy, fermentable energy. ওকে, এখানে TDN দিয়ে ডিনোট করা আছে, বাট এটা fermentable energy হবে। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জির প্রেজেন্সে এই অ্যামোনিয়া অথবা নাইট্রোজেন তোমার এটা ইউটিলাইজ হবে বাই দ্য রুমেন মাইক্রোবস টু সিনথেসাইজ মাইক্রোবিয়াল প্রোটিন। ওকে, এবং এই পর্যন্ত আসো, এই মাইক্রোবিয়াল প্রোটিনটাই অ্যাকচুয়ালি at the end of their life, after certain time, because of the rumen passage rate, the microbes, mature microbe reach to the small intestine, এবং mature microbe যখন small intestine reach করবে, এটা একটা good quality microbial protein হবে, just like rumen undegradable protein. Through the enzymatic digestion, microbial protein also digested and liberate amino acids that will be absorbed by the animals. Okay, so তোমরা অবশ্যই very simply বুঝছো যে enzymatic digestion of UDP will produce amino acid in the small intestine and absorb, and RDP will convert it to ammonia in shortly, and then that ammonia or nitrogen will be utilized by the rumen microbes in the presence of sufficient amount of energy, fermentable energy, to synthesize microbial protein. To synthesize microbial protein, that means to proliferate number of microbes, to increase the size, cell size of the microbes. That is actually microbial protein synthesis. And after a certain time, these microbes will reach to the small intestine with the passage of the digester, and up there the microbes will be hydrolyzed by the enzymes or break down by the enzymes, and those microbial protein will be
digested exactly the similar way of enzymatic digestion that has happened in case of UDP and liberate amino acids that will be absorbed. Okay, so now we finished about true protein, right? একটা হচ্ছে 40% UDP এবং 60% অ্যামোনিয়া, সেখান থেকে মাইক্রোবিয়াল প্রোটিন সেটা গিয়ে স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন হয়ে অ্যামিনো অ্যাসিডস তৈরি করলো, রাইট? এখন এই যে অ্যামোনিয়া আছে NPN directly will be converted to ammonia, right? So whatever NPN আমরা এক্সাম্পল দিয়েছি, যে কোনো একটা অথবা কম্বিনেশন অফ ডিফারেন্ট সোর্স অফ NPN সেটা আসে অ্যামোনিয়া করবে, সেই অ্যামোনিয়া কম্বাইনলি besides the ammonia from RDP, from NPN ammonia will produce that will also similarly in the similar way utilized by the rumen microbes for their synthesis, and then these microbes will reach. So what happened if amino acids amount of ammonia is exceed then the required amount of ammonia by the rumen microbes? So the excess ammonia will always absorbed by the rumen wall and reach to the liver. Okay, and where through the urea cycle it will be converted to urea, and in most cases if the animals are supplemented with right amount of protein that they needed, then most of the nitrogen will be excreted through urine, and some of the nitrogen from this ammonia, some of the nitrogen will actually go to form saliva, right? Salivary nitrogen, right? এখন কি হবে, এই সালাইভা আবার ইন করবে কেমনে এই অ্যামোনিয়া পুলে, যে যখনই আমরা হচ্ছে ডায়েট কিছুটা শর্টেজ থাকবে প্রোটিনে যতটুকু দরকার তার থেকে, তখন অ্যাকচুয়ালি এই যে তোমার সেলিভারি অ্যামাইলেজ সালাইভারি যে নাইট্রোজেন আছে সেইটা আবার ইন করবে, করে সেখান থেকে আসলে নাইট্রোজেন থেকে আবার রিকনভার্টেড টু অ্যামোনিয়া, and that ammonia will act as a nitrogen source for the rumen microbes, and then the process will be similar again. Okay, so আপাতত ফার্মেন্টেশনে এইটা জানলেই হবে। আর এদিকে তোমার দেখো যে কিছুটা ব্যাকটেরিয়া অ্যাবজর্ব হচ্ছে ব্লাড স্ট্রিমে, আবার যে ব্যাকটেরিয়াল প্রোটিন এখান থেকে তোমার যে লার্জ ইন্টেস্টাইনে কিছুটা ব্যাকটেরিয়াল আবার সিনথেসিস হবে, সেখান থেকে আবার কিছু ব্যাকটেরিয়া ইন্টার ব্যাকটেরিয়াল প্রোটিন রিন করতে পারে এই সিস্টেমে, ঠিক আছে, নট ডাইরেক্টলি টু হিয়ার বাট এই সিস্টেমে। আর লার্জ ইন্টেস্টাইনে যখনই তোমার ভেরি মাইনর অ্যামাউন্টে, লার্জ ইন্টেস্টাইনে তো আরেকটা ফার্মেন্টেশন হয়, সেটা মনে আছে? সেটা মনে না থাকলে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। আমি তোমাদের একটু কম কোশ্চেন করবো, কারণ হচ্ছে কোশ্চেন করলেই সময় চলে যায়। তো এখানে তো তুমি দেখো যে ব্লাডে যতটুকু অ্যাবজর্ব হয়েছে সেটা ইন করলো সিস্টেমে, আর যতটুকু অ্যাবজর্ব হবে না সেটা ফিসিসে চলে আসবে, রাইট? এটা একটা আউটপুট। আর এখানে অ্যামোনিয়া যখন ওভারফ্লো হবে তখন রুমেন ওয়াল দিয়ে হচ্ছে অ্যাবজর্ব হবে, সেটা লিভারে রিচ করবে, সেখান থেকে ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রডিউস হবে, এবং সেটা ফলো করবে আইদার এক্সক্রিয়েশন if the balance of protein in the diet is well balanced, and if the deficient it will actually enter into the system again and produce ammonia and then re-enter into the typical pathways that we talked. So this is very basic fermentation pathways, right? এবং প্রত্যেকটা পাথওয়েতে হ্যাঁ স্যার অ্যামোনিয়া যদি স্যালাইভাতে আসে সেক্ষেত্রে কি রেসপিরেশনের সময় কি যখন হচ্ছে শ্বাস প্রশ্বাস নেবে তখন কি অ্যামোনিয়া এক্সক্রিশন হবে না? তুমি কি চিন্তা করছো যে আমাদের তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং হচ্ছে এটা কি বলে খাদ্যনালী আর শ্বাসনালী দুইটা আলাদা তো, তাই না? কখনো কি স্যালাইভা শ্বাসনালীতে ইন করবে আমাকে বুঝাও। না স্যার,
তুমি যখন ওই যে মানে অনেক জি স্যার, করবেন না। অনেক সময় যে মানে শ্বাসনালীতে একটা ফিট পার্টিকেল উঠলেও তো তোমার প্রবলেম হয়, তাই না? হয় না? তোমাদের কি প্রবলেম হয় শ্বাসনালীতে কিছু উঠলে? ফিট পার্টিকেল স্যার অ্যামোনিয়া তো গ্যাস, তাহলে শ্বাস প্রশ্বাস যখন দিব তখন তো মুখ দিয়ে বা নাক দিয়ে বের হওয়ার কথা তো। আরে গাধা, অ্যামোনিয়া ইজ ইনসাইড দ্য rumen, is salivary nitrogen getting in, okay? This nitrogen is actually স্যার বলছি এটা হচ্ছে রুমেনে থাকবে। আমি ভাবছি যে পুরো মাউথ ক্যাভিটিতে যে স্যালাইভা থাকে ওখানে আবার অ্যামোনিয়া আসবে। no ammonia. When you are thinking about ammonia, what is happening just inside the rumen, ঠিক আছে? এবং যখনই এটা অ্যাবজর্ব হলো এক্সেস অ্যামোনিয়া, তখন জাস্ট তোমরা দেখেছো যে ইভেন কিছু কিছু পেপটাইড যখন অ্যাবজর্পশন হয় তখনই আবার মানে ওই মানে সেলের মধ্যেই আবার কনভার্ট হয়ে তোমার অ্যামিনো অ্যাসিড হয়, পেপটাইডস, রাইট? সিমিলার ওয়ে হ্যাপেনিং হিয়ার। Through the process of ammonia, absorbing ammonia, it is converted to nitrogen and then reach to the liver and then urea cycle. Urea cycle আমরা দেখাবো, ঠিক আছে? যার জন্য আমি বলি যে if you have any question, just note it down at the end of the lecture, you can do that. এবং ফর এক্সাম্পল এই যে কোশ্চেনটা তুমি করেছো মহসিন, এটা হয়তো উইথ দ্য প্রসেস উইথ দ্য টাইম বিং কিছুটা প্রোগ্রেস করার পরে এই তুমি পেয়ে যাইতে, আনসার পেয়ে যাইতে। যার জন্য ইন দ্য মিডল কোশ্চেন করা ইজ কাইন্ড অফ ওয়েস্টিং টাইম। প্রত্যেকটা যে স্টেপে আমরা যেটা বলেছি, তোমরা জানো যে রুমেন মাইক্রোবসে ওয়াইড ভ্যারাইটি অফ রুমেনে ওয়াইড ভ্যারাইটি অফ মাইক্রোবস থাকে এবং প্রোটিনের যে মানে এই যে অ্যামোনিয়া ফর্ম হয় এটা একবারে হয় না, বিভিন্ন স্টেপে হয় এবং প্রত্যেকটা স্টেপে তোমার কিছু মাইক্রোবস ইনভলভ থাকে, ঠিক আছে? ইভেন আমরা যে স্যালাইভারি তোমার নাইট্রোজেন বলেছি, কিছু কিছু ক্ষেত্রে ইউরিয়াও ইন করতে পারে, ঠিক আছে, অ্যাজ এ এনপিএন। সেটা এই দিক থেকে হোক অথবা এই দিক থেকেই হোক, ওকে? প্রত্যেকটা মানে স্টেপে প্রত্যেকটা ব্রেকডাউনে কিছু কিছু মাইক্রোবস রেসপন্সিবল। এইখানে জাস্ট একটা চার্ট দেয়া আছে, তোমাদের এতগুলো নাম মনে রাখা নাই, রাখার দরকার নেই। অ্যাট বেস্ট হচ্ছে at least 3 names of the microbes, যেটা তোমাদের সহজ মনে হয়। প্রত্যেকটা থেকে তিনটা করে মাইক্রোবস এর নাম মনে রাখবে, ঠিক আছে? এর আর দেখানোর কিছু নাই। আমরা ফার্মেন্টেশন পড়লাম, এখন অ্যাবজর্পশন, রাইট? অ্যাবজর্পশন অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নাই। অ্যাবজর্পশন পোস্ট রুমিনাল, যেহেতু রুমিনে হলে একটু আলোচনা করার ছিল, পোস্ট রুমিনাল, কারণ তোমরা জানোই যে মানে whatsoever form of protein, whether it is UDP or microbial protein, it will reach to the small intestine and produce, after digestion, produce or liberate amino acids, right? এবং the absorption is very resemble to the process that is happening in case of monogastric, right? Because from the small intestine, the digestion and the end product is very similar to the monogastric. As a result, the absorption is also very similar. However, the amino acid profile entering in the small intestine are different from the dietary profile, dietary amino acid composition, যেটা আমরা আগে বলেছি, কারণ because of the presence of microbial protein in case of ruminant. So এখন আসো একটু যে microbial protein synthesis, হ্যাঁ? আমরা আগেই বলেছি যে আমরা রুমিনেন্টের প্রোটিন রিকোয়ারমেন্ট এবং প্রোটিনের একটু কম বেশি হলে আমরা কনসার্ন না, বেশি তো দেবই না, বরং কম হলে আমরা কনসার্ন না যে এটা আমাদের ফিড কস্ট কমাবে। এর কারণ হচ্ছে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস। মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস ইজ নাথিং বাট proliferation of microbes, maintaining a viable and healthy microbes, community of microbes. So এটা আসলে কিভাবে হয়, কি কি দরকার, শুধু অ্যামোনিয়া যে দরকার তা না, আরো আদার কিছু কিছু সাবস্টেন্স, কিছু কিছু স্কেলিটন দরকার, সেটা আমরা দেখবো। End product of proteolysis. Proteolysis কি? Proteolysis is a protein breakdown system. End product of proteolysis, which is producing ammonia, peptides, and amino acids in case of ruminant, are the source of nitrogen for the synthesis of microbial protein. Nitrogen is source হিসেবে আমরা যে অ্যামোনিয়ার কথা বললাম, অ্যামোনিয়া exactly not utilized directly as it is by the microbes.
microbes actually get nitrogen from the ammonia, right? Maximization of microbial protein synthesis require a continuous supply of fermentable carbohydrate, which is energy, I mentioned before, ammonia, peptides, amino acids, and other nutrients as well. Okay, a shortage of any of this can limit the microbial protein synthesis. So এখান থেকে যদি একটু ফ্লো চার্টটা দেখো, আমরা অ্যামোনিয়া দেখছি, অ্যামোনিয়া, অ্যামিনো অ্যাসিডস, ডায়েটারি আরডিপি থেকে অ্যামিনো অ্যাসিডস এন্ড কনসিকুয়েন্টলি অ্যামোনিয়া হবে, ডায়েটারি এনপিএন থেকে অ্যামোনিয়া হবে। এই প্রসেসটা যে অ্যামিনো অ্যাসিডস থেকে যে অ্যামোনিয়া হবে এই প্রসেসটা একটু স্লো, whereas এনপিএন থেকে যে অ্যামোনিয়া হবে এটা ভেরি র্যাপিড, জাস্ট ওয়ান স্টেপ, রাইট? সো এই অ্যামোনিয়াই শুধু মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের দরকার তা না, আমাদের টার্গেট আছে এখানে মাইক্রোবিয়াল প্রোটিন। So not only ammonia required, but some other factors, elements are required as well. So dietary carbohydrate, fermentable carbohydrate কথা বলেছে, এটা দুইটা সোর্স থেকে আসতে পারে। একটা হচ্ছে rapidly fermentable, that mean concentrate থেকে আসবে, এবং dietary cellulose fiber থেকে আসবে, এটা হচ্ছে rapid, এটা হচ্ছে স্লো প্রসেস, রাইট? এবং কন্টিনিউয়াস সাপ্লাই যেহেতু দরকার, আমাদের অলওয়েজ একটা rapid একটা সোর্স মেইনটেইন করা desirable, right, in order to maintain or get a kind of handsome amount of microbial protein. Okay, so dietary carbohydrate, fermentable carbohydrates যে বলা হচ্ছে, যে constant supply of energy বলা হচ্ছে, এখান থেকে আসলে কার্বন স্কেলিটন আসবে। কার্বন কিসের জন্য দরকার? 25, আইডি নাম্বার 25 এবার পরীক্ষা দিতে পারবে না, সে এখন পর্যন্ত একটা ক্লাসেও অ্যাটেন্ড করে নাই, ঠিক আছে? আইডি নাম্বার 18, আইডি নাম্বার 18, আইডি নাম্বার আর কি আছে? এনিওয়ে, কার্বন স্কেলিটন দরকার কেন? 36, জি স্যার। হ্যাঁ, কেন দরকার কার্বন স্কেলিটন? 45 না? 45 কিছু বলতে পারবা? না স্যার, পারবো না। আইডি নাম্বার 30 কিছু বলতে পারবা? 39 তাই না? জি স্যার। কথা বলো, তুমি অ্যাবসেন্ট হয়ে গেছো। স্যার কেন কার্বন স্কেলিটন কেন দরকার? স্যার বলতে পারবো না। 33, ইয়েস স্যার। কার্বন স্কেলিটন কেন দরকার? স্যার পারবো না। 37, জি স্যার। কেন দরকার কার্বন স্কেলিটন? মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের জন্য। স্যার আমাকে মনে হয় আপনি ডাকতেছিলেন স্যার, আমি অনেকবার জব দিতেছি স্যার, শুনতেছিলেন না, নেটওয়ার্কের কারণে কথা বলা যাচ্ছিল না। থ্যাংক ইউ। তুমি বলতে পারবা কার্বন স্কেলিটন কেন দরকার? স্যার আমাকে বলতেছিলেন নাকি স্যার? হ্যাঁ ওকে। প্রশ্নটা যদি স্যার আবার একটু বলতেন স্যার, আমি তো একটু নদীর পাড়ে আছি। আমি এখানে, তুমি দেখতে পাচ্ছো চার্ট দেখতে জি পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি যে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের যে পেজটা আছে, একটা এলিমেন্ট হচ্ছে প্রোটিন সিনথেসিসে, একটা হচ্ছে অ্যামোনিয়া, আর একটা হচ্ছে কার্বন স্কেলিটন আমি নিয়ে আসছি, বাকিগুলো এখনো বলি নাই। এখন কোশ্চেন আছে কার্বন স্কেলিটন কেন দরকার? আচ্ছা, বলতে না পারলে পাস করো। জি স্যার, পাস স্যার কর। আচ্ছা, গুড। আইডি নাম্বার 40 আছো? আইডি নাম্বার 41 আছো? স্যার আছি স্যার। বলো কার্বন স্কেলিটন কেন দরকার? জি স্যার। কার্বন স্কেলিটন কেন দরকার? স্যার কার্বন শিকল। ওকে, ইটস নট এ আনসার ইন দ্য লাইন। 41, আইডি 41। পারবো না পারবে না, এনিওয়ান? স্যার, মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের জন্য। আচ্ছা, তোমার আনসারটা আমি হোল্ড করলাম, আর বাকিদেরকে একটু সুযোগ দাও। স্যার কেউ পারবে? কার্বোহাইড্রেট তৈরির জন্য হতে পারে স্যার। হ্যাঁ, কার্বোহাইড্রেট তৈরির জন্য, কার্বোহাইড্রেট। কে বলতেছো? স্যার বন্ডন তৈরি করার জন্য। স্যার আমি হাসান।
আচ্ছা প্রোটিন, আমরা প্রোটিন নিয়ে কথা বলছি। আমি 37 এর কাছে পরে আসতেছি, প্রোটিন নিয়ে কথা বলতেছি, তাই না? প্রোটিন কি ধরনের একটা মিউট করো, আইডি নাম্বার 18 মিউট করো তুমি। এটা একটা কি অর্গানিক নিউট্রিয়েন্ট না? অর্গানিক নিউট্রিয়েন্ট কিনা শোনা যায়? তোমরা মিউট করে নাও, যে বাইরে আছো মিউট করে নাও প্লিজ। আইডি নাম্বার 18 স্পেশালি তোমার থেকে মনে হয় সাউন্ড হচ্ছে। প্রোটিন একটা হচ্ছে অর্গানিক নিউট্রিয়েন্ট, তাই না? আনসার দাও, কেউ একজন আনসার দাও। অর্গানিক নাকি ইনঅর্গানিক? অর্গানিক স্যার। হ্যাঁ, অর্গানিক মানে কি কার্বনের প্রেজেন্স লাগবে কিনা, নাকি কার্বন ছাড়া অর্গানিক হবে, কোনটা? কার্বন লাগবে স্যার। এই আনসারটা তোমরা করতে পারলে না? ইতিমধ্যে তোমরা ফান্ডামেন্টাল নিউট্রিশন পড়েছো, তারপরে তোমরা পলি নিউট্রিশন পড়েছো, সব মেটাবলিজম পড়েছো। হ্যাঁ, গ্লুকোজকে একেবারে গ্লুকোজের অপারেশন কইরা তার ভিতর থেকে কি আছে সব বের করে ফেলছো, তাই না? এইটা করা গেল না। আচ্ছা, আইডি নাম্বার 37, তুমি মাইক্রোবিয়াল প্রোটিন বলেছো, কিন্তু তোমার কি এই সেন্স ছিল এখান থেকেই বলেছো যে অর্গানিক নিউট্রিয়েন্ট, এই জন্য বলেছো? স্যার একটু আগে তো পড়ানো হয়েছে, ম্যাক্সিমাম অফ মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস রিকোয়ার্স এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফার্মেন্টেবল কার্বোহাইড্রেটস। হ্যাঁ, সেটা আমি পড়েছি, আই এগ্রি উইথ দ্যাট। বাট এখানে আমার কোশ্চেনটা ছিল কার্বন স্কেলিটন কেন দরকার, তার মানে দ্যাট মিন কার্বন কেন দরকার? আমাদের টার্গেট হচ্ছে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস। ইওর আনসার ইজ পার্শিয়ালি কারেক্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যে পয়েন্টের ভিতরে আনসার করে মানে কোশ্চেন করেছি যে প্রোটিন, মাইক্রোবিয়াল প্রোটিন আমরা সিনথেসিস করতেছি, এটা প্রোটিন, তাই না? প্রোটিন একটা অর্গানিক নিউট্রিয়েন্ট। ওকে, অর্গানিক নিউট্রিয়েন্ট হলে অবশ্যই কার্বন দরকার হবে, রাইট? সো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের আনসার, যে যেহেতু মাইক্রোবিয়াল প্রোটিন আমরা সিনথেসিস করতেছি এবং প্রোটিন একটা অর্গানিক নিউট্রিয়েন্ট, সেহেতু আমাদের কার্বন দরকার হবে। দ্যাটস ওয়াই ডায়েটারি যে এনার্জি আছে, ফার্মেন্টেবল এনার্জি আছে, সেখান থেকে কার্বন স্কেলিটন মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসে ইউজ হয়। এনিওয়ে, তোমাদের মানে আরেকটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে তোমাদের একটা কম্প্রিহেন্সিভ এক্সাম হবে, যেটা হচ্ছে ইন্টার্নশিপে খুব সম্ভবত। এবং কম্প্রিহেন্সিভে মানে জাস্ট লাইক ডিফেন্স, বুঝছো? একজন ইন করবা, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, এবং সেখানে কোশ্চেন করা হবে একে অ্যানিমাল সায়েন্স থেকে শুরু করে 5th ইয়ারে মানে লাস্ট সেমিস্টারে যে কোর্স করবা, দ্য মোস্ট সফিস্টিকেটেড কোর্স, সেগুলা সবগুলা মানে ইয়ে করা হবে। সো এইগুলার জন্য তো তোমাদের মুখস্থ কোনো কিছু করার দরকার নাই, এটা তো কমন সেন্স, তাই না? এনিওয়ে, আমার কোশ্চেন ছিল যে আমরা মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস করতেছি। সৌমি, তুমি পার্শিয়ালি আনসার দিছো, কিন্তু নেপথ্যে যে আর কিছু বলতে হতো টু ফুলফিল দ্য আনসার 100% কারেক্ট, সেইটা হয়তো বলো নাই তুমি, যে অর্গানিক একটা নিউট্রিয়েন্ট আমরা সিনথেসিস করতেছি, যার জন্য আমাদের কার্বন দরকার। ওকে, লেটস প্রসিড। Besides ammonia and carbon skeleton, there are some energy will be required, which will come from the ATP, and some cofactors, some minerals will be required, for example sulfur and some other cofactors as well. So এটা very basic, আমরা মানে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের উপর লেকচার দিতে গেলে মোটামুটি 6-7-8টা লেকচার দেয়া যাবে, এইটার উপর একটা কোর্স তৈরি করা যাবে। আমরা সেটা না করে আমরা জাস্ট একটা ফ্লো চার্ট দিচ্ছি। ওকে, সো এতটুকু মনে রাখতে পারলেই হবে তোমাদের। এখন একটু এক্সাম্পল দিতে চাচ্ছি যে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসে আর কিছু কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে মাইক্রোবিয়াল, সেই ফ্যাক্টরস গুলো নিয়ে একটু আলোচনা করব। মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস ইজ ম্যাক্সিমাইজড when, তোমরা এখন মিউট করে নাও, সবাই মিউট করে নাও। is maximized when ammonia, that is nitrogen, আমরা অ্যামোনিয়া নিয়ে কথা বললেও আমাদের টার্গেট হচ্ছে নাইট্রোজেন, রাইট? From the protein and available energy from the degradable carbohydrate must be present. এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরস। এবং এই অ্যামোনিয়া কিরকম দরকার হবে সেইটা নিয়ে একটু কথাবার্তা বলেছি।
most important source of ammonia, source of nitrogen for bacterial protein synthesis, যেটা অ্যামোনিয়া, যেটা রেপিডলি আমরা পাবো ফ্রম NPN থেকে। ইভেন যদি প্রোটিন থেকেও পাই, ডিগ্রেডেবল RDP থেকেও পাই, সেটাও অ্যামোনিয়া, বাট দ্যাট ইজ স্লো প্রসেস। হোয়াটসোএভার, ammonia is the most important source of nitrogen for the rumen bacteria. About 50 to 80% of the bacterial nitrogen is derived from ammonia, right? Bacteria hydrolysis, structural carbohydrate, utilize ammonia as a nitrogen source. এখানে বলা আছে যে যেসব ব্যাকটেরিয়া যে স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট কে হাইড্রোলাইজ করে, almost all bacteria needed nitrogen, and that will come from ammonia or protein sources. Maximum level of ammonia is necessary for the maximum growth of and efficiency of microbial protein synthesis. এবং there will always be air balance. Excess ammonia sometimes become toxic to the ruminant. Slightly excess হলে সেটা রুমেন ওয়াল দিয়ে অ্যাবজর্ব হবে, যেটা আমরা একটু আগে দেখলাম, আলোচনা করলাম। বাট টু মাস হলে সেটা টক্সিক হবে। এবং এখানে দেখো যে এনপিএন এর ক্ষেত্রে বিভিন্ন সোর্স দেওয়া আছে। রেপিড সোর্স আমি বলেছি যে অ্যামোনিয়ার জন্য যে সোর্সগুলা, এনপিএন ইজ দ্য রেপিড সোর্স আর বেস্ট সোর্স। সেখান থেকে খুব তাড়াতাড়ি তোমার অনেক বেশি পরিমাণে অ্যামোনিয়া আসবে, whereas compared to other protein sources. এটা হচ্ছে আওয়ার আফটার ফিডিং, এটা হচ্ছে অ্যামোনিয়া এবং ডিফারেন্ট হচ্ছে সাবস্টেন্স, একটা এনপিএন আর বাকিগুলো হচ্ছে আরডিপি। ওকে, সিমিলারলি তোমার যখনই আছে স্টার্চ থাকবে তখনই ভিএফ এর পরিমাণ অনেক বেশি হবে কম্পেয়ার টু আদার্স, রাইট? আফটার certain hours after feeding. So এই দুইটা এই জন্য নিয়ে আসছি যে এই যে গ্রাফের যে অবস্থা, ঠিক আছে, এখানে তোমাদের কি মনে হয় কখন ম্যাক্সিমাম প্রোটিন সিনথেসিস হতে পারে? কোথায় ম্যাক্সিমাম প্রোটিন সিনথেসিস? এখানে হবে, এইখানটায় নাকি এইখানটায় নাকি এইখানটায়? কোনটা? আমরা বলেছিলাম যে প্রাইম ফ্যাক্টর হচ্ছে নাইট্রোজেন ফ্রম অ্যামোনিয়া এন্ড fermentable carbohydrate from energy from fermentable carbohydrate. এখান থেকেই অ্যাকচুয়ালি মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস ম্যাক্সিমাইজেশন শুরু হবে, ঠিক আছে? এবং as long as the kind of significant or optimum amount of nitrogen and fermentable carbohydrate will be present, the microbial protein synthesis or microbial growth will continue here. Okay, তোমাদের এই যে তোমাদের এই গ্রাফ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো মনে রাখতে হবে যে যখন হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্টে নাইট্রোজেন থাকবে এবং along with the energy from fermentable carbohydrate, from that point on the maximization of microbial protein synthesis will take place. So আর কিছু লাগবে microbial protein synthesis যেমন peptides and amino acids লাগবে, about 20 to 50% ruminal microbial nitrogen is derived from this pool. অর্থাৎ এখানে বলেছি up to 80%, right? Still there are some remaining, and the remaining nitrogen will come from the peptides or amino acids. Supplying preformed peptides and amino acids spare the cost associated with the synthesizing amino acids. অর্থাৎ আমরা যদি এটা preformed amino acids এবং peptide সাপ্লাই করতে পারি, সেটা তোমার amino acid সিনথেসাইজের জন্য যে কস্ট অ্যাসোসিয়েটেড সেটাকে কিছুটা মিনিমাইজ করবে। অর্থাৎ এটা বলা হচ্ছে যে যখন তুমি আরডিপি সাপ্লাই করলা, সেটার চেয়ে যদি পেপটাইডস অথবা অ্যামিনো অ্যাসিড সাপ্লাই করতে পারো, এটা তো ওয়ান স্টেপ অ্যাহেড, তাই না? আরডিপি থেকে পেপটাইড হবে, অ্যামিনো অ্যাসিড হবে, এরপরে না অ্যামোনিয়া হবে, তাই না? আর যদি পেপটাইডস অথবা অ্যামিনো অ্যাসিডস তুমি সাপ্লাই করো, এটা ওয়ান স্টেপ অ্যাহেড, সেখান থেকে সরাসরি অ্যামোনিয়া উৎপাদন হবে এবং সেটা রেডিলি অ্যাভেলেবল হবে মাইক্রোবসের জন্য। সেটাই বলা হচ্ছে যে কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিনথেসাইজিং অ্যামিনো অ্যাসিডস
will be spared, will be minimized, right? Rapidly fermenting organism, bacteria, that is bacteria hydrolyzing non-structural carbohydrate, utilize peptide and amino acids and ammonia as well. So most of the bacteria actually, besides the prime requirement of the nutrient like cellulose utilizing the bacteria আছে সেটারও যেরকম নাইট্রোজেন দরকার হয়, starch utilizing bacteria সেটারও নাইট্রোজেন দরকার হবে, besides the proteolytic bacteria, right? সবারই মোটামুটি নাইট্রোজেন দরকার হয়। Availability of peptides improve the microbial growth, যেটা বললাম যে আরডিপি সাপ্লাই করাই তো অ্যাকচুয়ালি পেপটাইডস কে অ্যাভেলেবল করা, বাট এটা যদি ওয়ান স্টেপ অ্যাহেড আমরা ইন দ্য ফর্ম অফ পেপটাইড দিতে পারি তাহলে মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস আরো ইনহ্যান্স হতে পারে। বাট দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল কন্ডিশন। আমরা যখন রিয়েল সিনারিও, রিয়েল বাস্তবতা কনসিডার করবো যে রুমিনেন্ট ফিডিং, তখন উইল নেভার কনসিডার অ্যাবাউট peptides or amino acids because this will increase your feed cost. Okay, and আরেকটা ফ্যাক্টর আছে ফাংশনাল আউটফ্লো। আমরা কিন্তু পড়তেছি মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস। মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসের জন্য প্রাইম রিকোয়ারমেন্ট আছে অ্যামোনিয়া, besides fermentable carbohydrate, energy from fermentable carbohydrate which is going to be act as supply as carbon skeleton. এইটার পরেও শুধু মাইক্রোবস বড় হলেই হবে না, মাইক্রোবসের নাম্বার বাড়লেই হবে না। মাইক্রোবিয়াল প্রোটিন কোথায় আমরা কখন পাবো? যখন এটা স্মল ইন্টেস্টাইনে রিচ করবে তখন না আমরা মাইক্রোবিয়াল প্রোটিন বলবো, তাই না? যতক্ষণ রুমেনে থাকতেছে ততক্ষণ তো আমরা মাইক্রোবস বলতেছি, ওয়াইড ভ্যারাইটি অফ মাইক্রোবস, এ কনসেপ্ট অফ মাইক্রোবস। রুমেনে থাকাকালীন আমরা মাইক্রোবিয়াল প্রোটিন বলতেছি না। যখনই এই মাইক্রোবস গুলা স্মল ইন্টেস্টাইনে রিচ করতেছে তখনই আমরা, যেহেতু এটা প্রোটিন হিসেবে ইউজ হবে, তখন আমরা মাইক্রোবিয়াল প্রোটিন বলতেছি। সো এই জন্য শুধু বড় হলেই হবে না নাম্বার এবং সাইজে, এটাকে আউটফ্লো করতে হবে ফ্রম রুমেন এন্ড ইট হ্যাজ টু বি রিচ টু দ্য স্মল ইন্টেস্টাইন এবং ইন টাইমে ম্যাচিউর অবস্থায়। যার জন্য ফাংশনাল আউটফ্লো আরেকটা ফ্যাক্টর যেটা মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনফ্লুয়েন্স করে। ইনক্রিজিং দ্য রেট অফ প্যাসেজ রিমুভস দ্য মোর ম্যাচিউর মাইক্রোবস, যেটা তুমি বুঝতেছো। রেট অফ প্যাসেজ বলতে যে ডাইজেস্টটা অথবা যেটা আনডাইজেস্টেড যে ইয়ে হচ্ছে রুমেন কন্টেন্ট, সেটা ফ্রম রুমেন টু রিচিং টু দ্য স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে রেট অফ প্যাসেজ। এই প্যাসেজ রেট যত বাড়বে তত ম্যাচিউর মাইক্রোবস রিচিং টু দ্য স্মল ইন্টেস্টাইন ততই বাড়বে। রিডিউস অ্যামাউন্ট অফ এনার্জি এক্সপেন্ড অন মেইনটেনেন্স, সো মোর এনার্জি ক্যান বি ইউজড ফর দেয়ার গ্রোথ। অর্থাৎ এখানে আমরা মেইনটেনেন্স এনার্জি অ্যাকচুয়ালি কমাইতে পারবো না, মেইনটেনেন্স যা দরকার তা দরকার হবেই, কিন্তু আমাদেরকে এনার্জিটা যখন সাপ্লাই করব তখন একটু এক্সট্রা করতে হবে, সো দ্যাট we can get a maximum amount of microbes, maximum growth of microbes that can leave rumen and reach to the small intestine. As the rate of passage from the rumen increase, there is a greater opportunity for bacteria to pass out of the rumen. So এটা কিছুই না, 3টা পয়েন্ট দিয়েছি, 3টা পয়েন্ট থেকে তোমরা বুঝতেইছো যে রেট অফ প্যাসেজ যত বেশি হবে ফ্রম দ্য হেলদি রুমেন তত বেশি তোমার মাইক্রোবস রিচ করতে পারবে স্মল ইন্টেস্টাইন। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। রেট অফ প্যাসেজ ফর এক্সাম্পল ডায়রিয়ার ক্ষেত্রে রেট অফ প্যাসেজ অনেক র্যাপিড, তাই না? তখন কিন্তু আসলে এটা একটা হেলদি সিচুয়েশন না, হেলদি রুমেনের situation now. That's why we cannot expect that huge amount of microbial protein will reach to the small intestine at that case, because that is not a normal condition, although rate of passage is really high. Rate of passage, we are talking from a healthy rumen. Okay, so আমি জানি না তোমাদের এটা কবে শেষ করবে, এত বেশি কথা বলতে হয়। আজও 10টা স্লাইড শেষ করলাম, 10টা আর কি। এরপরে আজকে আর করতে পারছি না, আমার একটা ক্লাস আছে। এরপরে আমরা আসলে অ্যামোনিয়ার ফেড, আমরা এনপিএন নিয়ে কথা বলবো। এনপিএন আসলে কিভাবে ইউটিলাইজ হয়, তার ফেড কি, তার এক্সক্রিয়েশন রুট কি, ফিডিং এনপিএন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দেব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? 1 মিনিটে কোশ্চেনটা করবো, 1-2 মিনিটে। আমাদের কি জুনের ভিতরে সেমিস্টার শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই, কারণ এখনো আমরা ডিসিশন নিতে পারিনি যে অনলাইনে পরীক্ষা নেব নাকি ক্যাম্পাস খুলবে। হ্যাঁ,
সেই ডিসিশনে এখনো আসতে পারিনি। স্যার সিলেবাস শেষ হবে কিনা? হ্যাঁ, সিলেবাস শেষ হবে কিনা সেকেন্ড সেমিস্টার জুনের সেকেন্ড সেমিস্টার ভিতর? সিলেবাস কেমনে শেষ হবে? মানে বিভিন্ন কারণে তো 1/3 শেষ করতে পারি নাই। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার শেষ হবে না তোমাদের এই বছরের ভিতরে। হয়তো আমি এক্সপেক্ট করতেছি যদি না খুলে, ক্যাম্পাস যদি না খুলে, মানে এটা ওয়ার্স্ট কেস, ক্যাম্পাস অবশ্যই খুলবে, বাট আরো যদি 2 মাস বন্ধ থাকে তাহলে এর মধ্যে হয়তো মানে অনলাইনে পরীক্ষা নেওয়ার একটা প্ল্যান আমরা করব। আই এম নট শিওর, আমরা আলোচনা করেছি এবং আমরা ওয়েট করতেছি যে ইউনিভার্সিটি খুললে, মানে অফিসিয়াল কার্যক্রম শুরু হলে ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিল কি ধরনের ডিসিশন দেয় ফলোইং ইউজিসি গাইডলাইন, সেটার উপর মানে ডিপেন্ড করে আমরা আমাদের মতো প্ল্যান করব হয়তো অনলাইনে পরীক্ষা নেওয়ার, এবং সেটা কতটুকু ফিজিবল হবে আই এম নট শিওর, বাট লেটস ওয়েট হোয়াটস সর্ট অফ ডিসিশন কামিং আউট ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন। যেরকম ডিসিশন আসবে আমরা সেরকম ডিসিশন নেব। এবং ফার্স্ট টার্গেট তো সেকেন্ড সেমিস্টার নিয়ে আমরা উড়িট না, আমাদের পরীক্ষা নিতে হলে তো ফার্স্ট সেমিস্টার আগে নিতে হবে, তাই না? যার জন্য ফার্স্ট সেমিস্টারকে নিয়েই তোমাদের চিন্তা ভাবনা এখন করতে হবে। ফার্স্ট সেমিস্টার নিয়ে পড়াশোনা শুরু করে দাও, পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এবং প্ল্যাটফর্ম ডেভেলপ হলে হয়তো পরীক্ষা নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট ইটস নট অফিসিয়াল। আমি একাই ডিসিশন নেই না, আমার কলিগরা সহ আলোচনা করে আমরা ডিসিশন নেব আফটার বিং ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তবে জুন চলেই আসছে, জুনের ভিতরে কোনো সেমিস্টারই শেষ করা সম্ভব না লিটারে, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টার তো নাই, মানে কোর্স ফার্স্ট সেমিস্টারের কোর্স শেষ হলো, পরীক্ষা নেওয়া তো 1 মাসে সম্ভব না, তাই না? বাট লেটস বি হোপফুল দ্যাট if university become under normal operation, then we can maybe enhance. কারণ ইউনিভার্সিটি খুললেই আমরা হয়তো প্রশাসনকে ইনফ্লুয়েন্স করতে পারবো, আমাদের মতো করে কিছুটা পাওয়ার নিয়ে আমরা আমাদের ডিসিশন নেই, এবং বিচার হয়তো তাই করবেন। তখন আমরা দেখবো আর কিভাবে কি করা যায়, ঠিক আছে? তবে তোমাদেরকে একটু ছাড় দিতে হবে, ঠিক আছে? 3 দিনের পরীক্ষা যদি 2 দিন গ্যাপ দেই, কান্নাকাটি করা যাবে না, স্যার একটু দেখেন, এগুলো বলা যাবে না। যা করব আসলে তোমাদের ভালোর জন্যই করবো। কারণ যদি একটু বেশি কষ্ট হয়, সেটা মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করতে হবে, কারণ তোমাদের অলরেডি 1 বছর শেষ হতে মানে লস হয়ে গেছে। সেটা যদি আমরা 6 মাসও মিনিমাইজ করতে পারি, এটা তোমাদের জন্য অবশ্যই ডিজায়ারেবল হবে। কারণ 1 বছরে তোমরা দেখছো তোমাদের ডিগ্রি 1 বছর পিছিয়ে গেছে, তোমাদের চাকরি 1 বছর পিছিয়ে গেছে, বিসিএস অ্যাটেন্ড করা পিছিয়ে গেছে, রেজিস্ট্রেশন পিছিয়ে গেছে, ডাক্তার নাম লেখা পিছিয়ে গেছে, মোর ইম্পর্টেন্টলি বিয়েও পিছিয়ে গেছে, তাই না? কি ঠিক আছে স্যার? মেয়েরা কথা বলে না, মেয়েরা রাগ করতেছে, তাই না? স্যার মেয়েরা মনে হয় স্যার বিয়ে শাদী করবেন আর কি স্যার, কিন্তু আমরা তো ছেলেরা তাড়াতাড়ি চাকরি করে স্যার। এখন স্যার স্যার ক্যাম্পাস খুলে তাহলে যদি স্যার 4 মাস অথবা 4.5 মাসে যদি শেষ করা যায় স্যার, আমরা সেই চিন্তা ভাবনা করবো। আমি তো বললাম যে উইল ট্রাই আওয়ার বেস্ট। আর স্যার যদি মনে করেন স্যার অনলাইনে পরীক্ষা আসলে কে কিরকম দেয় আমরা তো স্যার বুঝতে পারতেছি না। যদি না অনলাইনে আমি নিজেও কনভিন্স না, কারণ আমাদের মোস্ট অফ দ্য কি বলি একটা সার্টেন পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যাদের হচ্ছে কম্পিউটার নাই, ঠিক আছে? ল্যাপটপ কয়জনের আছে তোমাদের? আমি জানি না কয়জনের নাই সেটা বলো, যার নাই সে তো জানবে। নেই স্যার, আমার নাই স্যার, 50% নাই, তাই না? যে গাইডলাইন দিছে যে পরীক্ষা নিলে অবশ্যই তোমাকে কন্টিনিউয়াসলি ওয়েবক্যামের সামনে থাকতে হবে, যেন মানে বোঝা যায় আমরা হচ্ছে মানে কিছুটা অ্যাসেস করতে পারি হোয়াট ইউ আর ডুইং দেয়ার, রাইট? স্যার এটা একটা জিনিস। আর নেটওয়ার্কের যে বিষয়টা স্যার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ এটা স্যার গ্রামের দিকে থাকে স্যার, বিশেষ করে স্যার দেখা যায় রুরাল এলাকায় অবশ্যই আমাদের লাগে স্যার নেট কাজ করার জন্য। এটা আর কিছুই না, সরকার বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিচ্ছে। আমি অ্যাপ্রিশিয়েট করি তারা এতদিনও মানে কোভিড কে যেভাবে হ্যান্ডেল করেছে, কিছুটা ফেইলিওর কিছুটা সাকসেস, বাট ফার বেটার দেন এনি আদার কান্ট্রিজ, ঠিক আছে? সরকারকে সাধুবাদ জানাই, এবং সরকার তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছে, এটাও অ্যাপ্রিশিয়েট আমি করি। তারা 1 বছর পর থিঙ্কিং করছে যে অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা, এটা অবশ্যই কনস্ট্রাকটিভ একটা থিঙ্কিং। সো তারা যতটুকু পারতেছে করতেছে, ঠিক আছে? কিন্তু তোমাদের বুঝতে হবে যে 1 বছর তোমরা যে চিন্তাভাবনা করো যে 1 বছর কেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই করোনা লেগে, তোমাদের কি আরো ক্লাস আছে এখন? না স্যার। আমি আরেক মিনিট কথা বলে শেষ করি। সরকার যা করেছে ভালোর জন্য করেছে জনগণের, কারণ শিক্ষা
education department is the only department that employ at least 6 to 7 crore people every day. কারণ তুমি চিন্তা করো কিন্ডারগার্টেন, ঠিক আছে, একটা স্টুডেন্টের জন্য একজন অথবা দুইজন যায়, অভিভাবক বের হয়, ঠিক আছে, গ্রামের কথা বাদ দাও, শহরের কথাই ধরো, একটা সিনারিও। এরপরে একটা ভেহিকল দরকার হয়, রিক্সা হোক, ভ্যান হোক, অটো হোক, নিজের গাড়ি হোক, ঠিক আছে। এরপরে স্কুলে যাবে, সেখানকার টিচাররা আছে, তাদের ফ্যামিলি আছে, একজন টিচার আসা মানে ফ্যামিলি যারা আছে সবাই এক্সপোজ। এরপরে মানে স্টুডেন্ট তার ফ্যামিলির সাথে এক্সপোজড হবে, যে অভিভাবক বেরোছে সে এক্সপোজ হবে, যে ড্রাইভার বেরোচ্ছে সে এক্সপোজ হবে, যে খাবার দোকান আছে সে এক্সপোজ হবে, ঠিক আছে। এডুকেশন ডিপার্টমেন্টে তুমি চিন্তা করো, তোমার মানে শুধু কিন্ডারগার্টেনের কথা বললাম, প্রাইমারি আছে, হাই স্কুল আছে, তাই না, কোচিং সেন্টার আছে, তারপরে এই যে মানে রাস্তাঘাটে বের হবে, সব চিন্তা করো অ্যাবাউট, একটা রাফ ক্যালকুলেশন আছে, অ্যাবাউট 6 থেকে 7 মিলিয়ন পিপলের ইন্টারাকশন হবে এভরিডে, ঠিক আছে। স্যার তবে এইখানে কি স্যার এইখানে কি যে স্টুডেন্টরা বাসায় আছে তারা কি বের হচ্ছে না নাকি সবাই বাসায় কি আছে? কিন্তু কেউ তো বাসায় নেই এখন। না শোনো, এটা হচ্ছে যে মানে তুমি পার্কে যাচ্ছ, ইটস আপ টু ইউ, ঠিক আছে, ইটস ইউর ওন রেসপন্সিবিলিটি। কিন্তু যখন তুমি আসবা, তুমি একজন আসবা মানে আইডি নাম্বার 6 কেরিয়ার, তুমি তো মানে আমার বাকি সব 68 স্টুডেন্টকে ভালনারেবল করছো, তাই না, লেভেল 3 করছো কিনা? এবং 68 স্টুডেন্ট শুধু ভালনারেবল না, আমরা যারা টিচাররা আছি, স্টাফরা আছি, শুধু আমরাই না, এলবিএম না, এলবিএম এর সাথে আশেপাশে যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছে, সবাই ভালনারেবল ইফ অনলি আইডি নাম্বার 6 ইজ দ্য ক্যারিয়ার। এইটা শুধু তোমার ইউনিভার্সিটির কথা চিন্তা করো। হ্যাঁ, ডিবেট করতে চাইলে অনেক ধরনের ডিবেট করা যায়, বাট গভর্নমেন্ট যা করেছে সেটা কনস্ট্রাকটিভ থিঙ্কিং থেকেই করেছে, এবং এখনো যা করতেছে, আমি মানে এখন চাই না যে ইউনিভার্সিটি এখনো বন্ধ থাক, বাট এখন পর্যন্ত যা করতেছে ভালো করতেছে, টু ম্যানেজমেন্ট কোভিড, টু স্টপ আউটব্রেকিং, ঠিক আছে। এবং তোমরা মানে হোপফুল থাকো এবং দোয়া করতে থাকো যে ইউনিভার্সিটি যেন খুলে দেয় আর কি। হ্যাঁ, তারপরে দেখা যাবে, এই আর কি। তবে মানে টু আনসার মহসিন ডাইরেক্টলি, it is impossible to finish any semester, either first semester or ongoing second semester by June. It's impossible. Okay, so thank you very much for joining. Hopefully we will finish protein utilization next class. আর একটু তোমরা বৃহস্পতিবার 2টার সময় ক্লাস করতে পারবা কিনা, 2 ঘন্টার, 2টা থেকে 4টা? সকালে ক্লাস বাদ দিয়ে সকালে ক্লাস হবে, এরপরে স্যার আরেকটু পরে হলে ভালো হয়, মানে 2টা থেকে না হয় যদি আরেকটু পরে 2 ঘন্টা পরে হয়। হ্যাঁ স্যার যদি 2টা থেকে শুরু না হয় আরেকটু পরে হয় তাহলে ভালো হয় স্যার। এখন সবাই কি মতামত দেয়? 2টার সময় কি হয়েছে? 1:30টার সময় নামাজ, 2টায় কি স্যার ওদিন মানে আমার পার্সোনাল একটা স্যার আপনার মতো করে নেন স্যার, আপনার যখন ইচ্ছা হয় তখন নেন, সমস্যা নেই। শোনো, এই পার্সোনাল এই ইন্ডিভিজুয়াল কজ নিয়ে কোনো এই মানে কি বলি ডিসকাশনে আসবে না, ঠিক আছে, কারণ আই এম নট থিঙ্কিং অ্যাবাউট অনলি ইউ, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউর হোল ক্লাস। পার্সোনাল যদি কোনো থাকে সেটা আমাকে পার্সোনালি বলতে পারো, যদি কনসিডারেবল হয় আমি কনসিডার করব, কিন্তু একজনের পার্সোনাল ইস্যু সবার উপর চাপাই দেওয়া ঠিক না। ওকে, 1:30টার সময় নামাজ শেষ, তোমরা আর্লি একটু লাঞ্চ করে নিবা, গোসল টোসল সেরে নিবা, 4টা থেকে মানে 2টা থেকে 4টা পর্যন্ত ডেইলি কেমিস্ট্রি ক্লাস করবো। অলরাইট, সমস্যা আছে কারো? না স্যার, সমস্যা কোনো না। মেজরিটি ওকে হলে ওকে, 2-1 সমস্যা থাকলে হি অর শি ইজ গোইং টু বি ম্যানেজ দ্যাট। ওকে ওকে, বৃহস্পতিবার 2টা থেকে আমরা শুরু করব যতক্ষণ পারি, ঠিক আছে। টার্গেট থাকবে 2 ঘন্টা, যদি 2 ঘন্টা না পড়ি 1/2 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং।